ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি পে ব্যাক সিরিজের এপিসোড 10কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইজ, এই সিরিজের এটা লাস্ট এপিসোড। আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোডগুলি দেখেন তো গাইজ আগে দেখে নাও। তো কাহিনী শুরু হয়, আমাদের সানকে দেখানো হয় যে একটা কথা ভাবতে থাকে। যখন সে রিয়েলাইজ করে যে সে তার সামনে স্কাইকে দেখতে পায়, মানে তার ছোটো ভাই স্কাইকে। আর সে যখন তার ভাইকে দেখে সে সফট হয়ে যায়। আর এখানে তার ভাই বলে যে তুমি আবার এখানে চলে এসেছো, তুমি বারবার আমাকে ডাকছো তাই না? তুমি অলরেডি তোমার মেমোরির মধ্যে আমাকে সবসময় মনে রেখেছো তাই না? যেটা শুনে সান বলে যে আই এম সরি ভাই, আই এম রিয়েলি সরি। কারণ কোথাও না কোথাও সান গিল্টি ফিল করে তার ভাইয়ের মারা যাওয়ার জন্য। যেটা শুনে তার ভাই বলে যে তো তুমি রিভেঞ্জ নিয়েছো, তোমার কি এখন বেটার ফিল হচ্ছে? হচ্ছে না তাই তো? সেই জন্য আমি তোমাকে বলছি এইসব করে লাভ নেই, আমার দিকে ভুলে যাও ভাই। তুমি তোমার লাইফে বাঁচো, মা আর আমাকে বারবার মনে করা বন্ধ করো। যেটা শুনে সে পিসানকে বলে দেয় যে পিসান, নিজের লাইফে বাঁচো আর আমার দিকে ভুলে যাও। তারপরে তার ভাই ওখান থেকে যেতে যায় আর সান এখানে কাঁদতে স্টার্ট করে দেয়। কিন্তু পিছন ধারে যখন সে ঘুরে দেখে তার মা আর ভাই তাকে টাটা করে আর তাকে বলতে থাকে যে তুমি যাতে তোমার লাইফে ভালোভাবে বাঁচো। আর এখানে সান রিয়েলাইজ করে যে তার মা বাবা তার লাইফ থেকে ফাইনালি চলে গেল। তারপরে সিনে সানকে দেখানো যার হোস আছে, সে সামনে স্কাইকে দেখতে পায়, মানে প্রেজেন্টের স্কাই আর তার ম্যানেজার, যে বলে যে তুমি উঠে পড়েছো, তুমি এখন ঠিক আছো? তারা সানকে উঠে পড়তে দেখেই হাজারখানা কোশ্চেন করতে থাকে যে তোমার আমাকে মনে আছে, আমি কে পার্সেন্ট বলো, আমি কে হই তোমার, তোমার কি আমাকে মনে আছে, আর তুমি ঠিক আছো কিনা, এইসব তাকে কোশ্চেন করতে থাকে। তো সান বলে যে তুমি আমার ম্যানেজার হও আর ও স্কাই হয়। যেটা শুনে ম্যানেজার একটু নিশ্চিন্ত হয়ে বলে যে ও ফাইনালি, আমি তো ভাবলাম যে তুমি হয়তো আমাদেরকে ভুলেই গেছো। তো সান জিজ্ঞাসা করেছে আমি কতদিন পর্যন্ত ঘুমিয়ে আছি। যেটা শোনার পর ম্যানেজার বলে যে তোমার সার্জারি ঠিকঠাকই হয়েছিল, বাট তুমি 1 সপ্তাহ ধরে হোসেই আসছিলে না। তুমি জানো আমরা কত চিন্তিত ছিলাম, বাট আমরা থ্যাঙ্কফুল যে তুমি এখন ঠিক আছো। তুমি জানো, স্কাই বলতে থাকে যে তুমি আমাকে বাঁচানোর জন্য এই অবস্থায় পৌঁছে গেছো। যেটা শুনে সান বলে যে সব কিছু হঠাৎ করে হয়ে গেছিলো, এর মধ্যে তোরও কোনো দোষ নেই স্কাই, নিজেকে দোষ দেওয়া বন্ধ কর। যেটা শুনে স্কাই ওকে বলে, আর এখানে ম্যানেজার বলছে ওকে ঠিক আছে, এখন তুই ঠিক আছিস, এটাই সবচেয়ে বড় গুড নিউজ। আর হ্যাঁ, নেক্সট টাইম এরকম কিছু করিস না প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করছি ওকে। আর স্কাই তোকেও বলছি তুইও কিছু করবি না। সানকে তারপরে তার বেড ঠিক করে, আর এখানে সান যখন তার চোটটা দেখে তার কোথাও না কোথাও এখনও ব্যথা ফিল হয়। আর স্কাই থেকে বলে যে তোর কি এখনও ঠিক লাগছে না? তো সান বলে যে না, অলমোস্ট ঠিক হয়েই আসছে। তখনই সেখানে একটা লোক আসে, যেটাকে দেখি সে সফটওয়্যার বলে যে পিপং তুমি এখানে কি করছো? মানে সান আগে জয়েন্ট হওয়ার আগে ইন্ডাস্ট্রির মধ্যে যার জন্য ডেলিভারি বয়ের কাজ করতো, সেই লোকটাও এসেছে তার সাথে দেখা করতে। আর বলে যে আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি, আমি শুনলাম তুই নাকি মানে অসুস্থ, সেই জন্য আমি দেখা করতে আসলাম, এটা কী করে হলো হ্যাঁ? যেটা শোনার পরে ম্যানেজার বলতে থাকে যে আমি তো শুনেছিলাম তুমি একটা ডেলিভারি কোম্পানির বস হও তাই না? তো তুমি এখানে কী করছো? তো পিপং বলতে থাকে যে সান এমন একজন পার্সন, যখন অন্য কেউ ডেলিভারি করতো না তখনও সান এসে ডেলিভারি করতো তার হয়ে, আর ও আমাকে অনেক হেল্প করেছে। এখন যখন ওর কন্ডিশন এরকম, তো আমি ওর সঙ্গে অ্যাটলিস্ট একবার দেখা করতে আসবো না? এর থেকে বড় আর কী হবে? মানে যখন তুমি অসুস্থ সেই মুমেন্টে যারা তোমার সঙ্গে দেখা করতে আসে বা যেই প্রবলেমের সময় যারা তোমার পাশে থাকে তারাই তো আসল হয় না তোমার সাথী। সেরকমই পিপং বলতে থাকে যে তুই যাদের জন্য ডেলিভারি কাজ করেছিলিস তারাও কিছু কিছু জিনিস পাঠিয়েছে তোর জন্য, আমি এখানে এনেছি, তো খেতে মিস করিস না। আর এটা শুনে চান বলে যে এইসবের কোনো দরকার ছিল না, আর আমি ঠিক আছি। বাট পিপং তাকে বলে দেয় যে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তোকে এই অবস্থা দেখে আমার একদমই ভালো লাগছে না। তো ঠিক আছে, আমি এখন আসছি। বলার পর দেখানো যে পিপং ওখান থেকে চলে যায়। আর এখানে ম্যানেজার বলতে থাকে যে সিরিয়াসলি কি ক্রেজি ম্যান ছিল। তখনই সে ঘুরে দেখে আবার একজন পার্সন আছে, যেটা দেখে ম্যানেজার শকড হয়ে যায় আর বলে যে এটা আবার কে? তো সান তাকে দেখে এবারে আর ডবল শকড হয়, কারণ সে এক্সপেক্ট করেনি এই মানুষটাকে দেখে। তো এটা দেখে স্কাই বলে যে হাই আঙ্কেল। যেটা শুনে ম্যানেজার বলে যে তুমি ওকে জানো? তো স্কাই বলে যে উনি সেই পার্সন ছিল যে আমার দিকে বাঁচিয়েছিলেন। তো সান তখনই বলে যে সাই তুমি? তো এটা শুনে স্কাই বলে যে হ্যাঁ, উনি আমাকে আর সানকে এখানে আনতে সাহায্য করেছিলেন। তো এখানে দেখানো হয় যে সাই পার্সন আছে, আর যেখানে ম্যানেজার বলে যে ও তোমরা দুজন যখন একে অপরকে চিনো তো তোমরা কথা বলো, আমার মনে হয় স্কাই আর আমি বাইরে যেয়ে ওয়েট করছি। তবে দেখানো যে ম্যানেজার যেতে যায়। তো সাই তাকে বলে যে ওয়েট ম্যানেজার, তুমি যদি কখনো মানে কাউকে মেল লিডের জন্য খুঁজো তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো বলে সে তার আইডি দিয়ে দেয়। আর যেটা দেখে ম্যানেজার ভয়ে ওখান থেকে চলে যায়। আর এখানে সান তাকে বলে যে সাই কী ব্যাপার, তুমি এখানে কী করছো? তো সাই বলে যে কারণ আমি শুনেছি তোমাকে নাকি কেউ ছুরি মেরেছিল, সেই জন্য আমি এখানে এসলাম তোমার সঙ্গে দেখা করতে। যেটা শুনে সান বলে যে তোমাকে কে বললো যে আমার সঙ্গে এরকম হয়েছে বলে? যেটা শুনে সাই তাকে বলে যে অ্যালায়েন্সের বস আমাকে ফোন করেছিল আর বললো যে তুমি নিশ্চয়ই কোনো ট্রাভেলের মধ্যে আছো। আর এমনিতেও অ্যালায়েন্সের বসের সঙ্গে আমার অনেক কথা হয়, উনি আমার কাছ থেকে তোর বেশি খোঁজ খবর নিয়েছিল, সেই জন্য আমি জানি ওনাকে। সান একটু শকড হয়ে যায় আর ভাবি যে অ্যালায়েন্সের বস। তো এটা শুনে সাই বলে যে হ্যাঁ, তুইও ওকে চিনিস তাই না?
মানে সাই সেই লোকটা হয় যার কাছ থেকে সান আগে ডেবিউটের জন্য পয়সা নিয়েছিল আর তার হয়ে আগে কাজ করতো। তো এখন সেও তার সঙ্গে দেখা করতে এসেছে, যেটা দেখে সে শকড হয়। আর এখানে সাই থেকে বলতে থাকে যে তুই যখন ছোটো ছিলিস তখন তুই আমার সঙ্গে কাজ করতিস আর তুই এতটা তো বদর হতিস না, তো এখন কি প্রবলেম হলো যে তোকে আমি এই কন্ডিশনে দেখছি? কী হয়েছে রে, কি তোকে এইভাবে দেখবো বলে আমি কখনো ভাবিনি। আর তাছাড়া সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে আমার কাছে ফোন কল আসবে তোকে হেল্প করতে যাওয়ার জন্য, বলার জন্য। যেটা শুনে শান বলে যে তার মানে আমি কি আবার তোমার কাছ থেকে কোনো উধারি নিয়ে নিলাম? যেটা শোনার পর সাই বলে যে না, তুই এটা বলতে পারিস না, কারণ তুই তো সব কিছু পয়সা পেমেন্ট করে দিয়েছিস। আর তাছাড়া এইবারে আমি তোকে নিজে থেকে ইচ্ছে করে সাহায্য করেছি, সেই জন্য তুই কিছু ভুল করিসনি, তো তোকে আর কিছু পে ব্যাক আমাকে করতে হবে না। তো আর হ্যাঁ, তুই জানিস তোর ওই ছেলেটা মানে সানির কথা বলতে থাকে, ও আমার কাছ থেকে অনেক পয়সা ধার নিয়েছে। তুই যেটা বলেছিলিস ও আমার কাছ থেকে পয়সা ধার নিচ্ছে আর আমি ওকে ধারও দিচ্ছি, তোর কি মনে হয় ও আমাকে ফেরত দিতে পারবে? যেটা শুনে সান বলে যে তুমি যদি দেখতে থাকো, ও নিশ্চয়ই তোমার কাছে আবার আসবে। আর হ্যাঁ, এবার যদি ও আসে তুমি ওকে ছেড়ো না। যেটা শুনে সে ওকে বলে। আর এখানে সিন চেঞ্জ হয় আর আমাদের দেখানো হয় যে সে বসকে, যখন সেই জায়গার মধ্যে সান মানে পড়ে গিয়েছিল, সেই বস ওখানে পৌঁছে যায় সাই, আর সানকে দেখে বাঁচায়। তারপরে সে সানকে দেখে বলতে থাকে যে তুই সবসময় ট্রাভেলের মধ্যে পড়ে যাস কেন? তারপরে সে স্কাইকে দেখে আর বলে যে স্কাই এখনও ঠিকঠাকই আছে। তো সেই গুন্ডাগুলোকে সে আরও মারতে স্টার্ট করে। আর ফাইনালি আমাদের সেখানে জ্যায়কে দেখানো হয়, কারণ ওই মুমেন্টে জ্যায়ও ওখানে এসেছিল। আর সে যখন দেখেছিল যে মানে সান ফোনটা তুলতে যাচ্ছিল অলমোস্ট, কিন্তু তুলে না, যেটা দেখে যাই বুঝে যায় যে সান ইচ্ছে করে তুলেনি, কারণ কোথাও না কোথাও সান মরতেই চেয়েছিল, কারণ সে গিল্টি ফিল করছিল তার ভাই আর মা মারা যাওয়ার জন্য। সানের চোখ খুলে যায়, সে সামনে জ্যায়কে দেখতে পায়, যেটা দেখে সে বলে যে তুমি এখানে কখন থেকে আছো? তো জ্যায় তাকে কিছু বলে না। সান বলে যে তুমি কি রেগে আছো? তো জ্যায় বলে যে ওই সুসাইড সিনটা আমি এবার বুঝতে পেরেছি যে ওই সুসাইড সিনটা তোমার কেন এতটা রিয়েলিস্টিক লাগছিল, কারণ তুমি ইচ্ছে করে এই সিনটাকে ক্রিয়েট করেছিলে, তাই না? তো এটা শুনে সান বলে যে মানেটাকে তুমি কী বলতে চাইছো? যাই তাকে বলে যে তুমি তোমার লাইফটাকে রিস্কের মধ্যে ফেলেছো, এমনকি তুমি, আমি তোমাকে বলার পরও যে নিজের উপরে ফোকাস করো, আমি তোমাকে 30 মিস কল দিয়েছিলাম, তারপরেও তুমি একবারও আমার ফোন তুলোনি, আমার সব প্রত্যেকটা কলকে ইগনোর করেছো, কারণ তুমি যদি মৃত্যু বা আমার মধ্যে কাউকে চুজ করতে হয় তুমি কোনো হেজিটেশন ছাড়াই মৃত্যুকে চুজ করবে, তাই না? আমি তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি জাস্ট তোমার ভাই আর মায়ের জন্য নিজেকেই ব্লেম করছো। সান বলে যে জয় এরকম কিছুই না। জয় তার পকেট থেকে একটা নাইফ বের করে আর তার হাতটা নেয়। আর সান বলে যে জয় আমরা কথা বলতে পারি, বাট জয় কথা শুনে না, আর সে সানের হাত দিয়ে ছুরিটা নেয় আর তার হাতকে কেটে দেয়। যেটা দেখে সান শকড হয়ে যাওয়ার পরে যে জয় তুমি এটা কী করছোটা কি? জয় তাকে বলে যে এবার তুমি আমার জন্য গিল্টি ফিল করবে, কারণ তুমি আমাকেও হার্ট করেছো। এবার তুমি বুঝতে পারছো যখন তুমি তোমার কাছের মানুষকে সামনে দিকে কষ্ট পেতে দেখো, মরতে দেখো, তখন তোমার কেমন লাগে? যেটা শুনে জয় ওখানে বেহোশ হয়ে যায়। আর এখানে সান বলে আই এম সরি জয়। সে তাকে হাগ করে নেয় আর সে বুঝতে পারে যে সে কতটা ভুল কাজ করেছিল, কারণ জয় তাকে প্রচণ্ড ভালোবাসে। আর এখানে পরের দিন যখন সান উঠে যায় জয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু জয় সেখানে থাকে না, তো সেখানে আঙ্কেল থাকে, যেটা দেখে যে সান একটু রেগে যায়। আঙ্কেল তাকে বলে যে ও মিস্টার টু বাট তুমি জয়ের সঙ্গে দেখা করতে এসেছো তাই না? জয় এখানে নেই, ও কিছু ডিল করতে গেছে, আর ওর ইঞ্জুরি অতটাও সিরিয়াস ছিল না, ওই জন্য ডক্টর ওকে ছেড়ে দিয়েছে। তোমার ব্যাপার বলো, তুমি এখানে কি করছো? তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত। তুমি নিজেকে নাকি শুনলাম মারার চেষ্টা করেছিলে, ডক্টর আমাকে বললো যে তোমার সিচুয়েশান অনেকটাই খারাপ ছিল, কিন্তু তুমি তারপরেও ঠিক আছো, তার মানে তোমার মনে হয় না তুমি প্রচণ্ড লাকি? আর তাছাড়াও জয়ের মতন বয়ফ্রেন্ড পেয়েছো, মানে তোমার সাইকিয়াট্রিস্ট কেনই দরকার, তাই না? তো এটা শুনে সান বলে যে আমার তো মনে হয় জয়ের কোনো গুড থেরাপিস্ট দরকার। যেটা শুনে আঙ্কেল বলে যে কামন, ও তোমার বয়ফ্রেন্ড হয়, এরকম করে তো বলো না, তোমার এরকম করে বলা উচিত না। আর তাছাড়াও তুমি এখন মিস্টার থ্রি বার্ট হয়ে গেছো। মিস্টার থ্রি বার্ট সে তাকে টিস করতে থাকে, যেটা দেখে সান বলে যে আঙ্কেল আমার মনে হয় তোমার এরকম আমাকে বলা উচিত না। যেটা শুনে আঙ্কেল থেকে বলে যে ওকে ওকে ঠিক আছে, আমি আর তোমাকে এরকম বলবো না, যাই হোক না কেন তুমি এখন যাও, রেস্ট নাও, আমার নেফিউকে তোমার জন্য চিন্তিত করো না। ওকে, তোমার কি আমার নেফির জন্য একটু কষ্ট হয় না? মানে দেখো আমি ছোটোবেলা থেকে ওকে দেখছি, ও কখনো কারোর জন্য এত চিন্তা করেনি, বাট তোমার জন্য এত চিন্তা করছে। তো ওর বিহেভিয়ারটাকে আমাকে কন্ট্রোল করার জন্য তোমাকে ঠিক থাকতে হবে, তাই না? তুমি কি জাস্ট এইটুকুনি করতে পারবে না? নিজের খেয়াল রাখো সান। যেটা শুনে সান শকড হয়। আর এখানে আঙ্কেল বলে যে এটা ভালো যে তুমি বুঝতে পেরেছো যে জ্যাই তোমাকে কতটা ভালোবাসে, আমি গ্ল্যাড যে তুমি জ্যায়ের পাশে আছো। তুমি জানো তুমি না ওর পাশে থাকলে কে থাকবে? তুমি যদি মারা যেতে তাহলে আমি আর কাকে মিস্টার থ্রি বার্ড বলতাম? তুমি জানো না আমাদের ফ্যামিলিটা কতটা মেস আপ হয়ে যেত। জ্যাই শুধু তোমার কথাই শুনে এখন। আর সবচেয়ে বড় কথা আমরাই তো একে অপরের উপরে রিলাই হবো, তাই না? সেই জন্য আমি তোমার পাশে আছি, তো রেস্ট নাও, আমাকে এবার যেতে হবে। বলতে আঙ্কেলকে দেখানো হয়, যে তাকে বাই বলে আর ওখান থেকে চলে যায়। শান্ত শকড হয়ে যায় যে আঙ্কেল কী বকে দিয়ে চলে গেল। আর এখানে সেই
বুড়ো আঙ্কেলটাকে দেখানো, যে আসে আর বলে যে যদি তুমি নিজে থেকে গিল্টি ফিল না করতে চাও তাহলে আমার মনে হয় তোমার নিজের রুমে ফিরে যাওয়া উচিত। যেটা শুনে সান শকড হয়। তখনই সানের ফোনে মিস কল আসে, যাই তাকে মেসেজ করেছিল যে আমাকে মিটিংয়ে জয়েন করতে হবে। তারপরে সিনে একটা আমাদের বোর্ড মিটিং দেখানো হয়, যেখানে প্রত্যেকটা বোর্ড মেম্বার ড্রিম এন্টারটেনমেন্টের সেখানে প্রেজেন্ট থাকে, আর এখানে তারা কথা বলতে থাকে যে আমরা মিটিং স্টার্ট করবি। এখানে এসপি গ্রুপের মিস সংপলও আসে, আর সে আসার পর তারা সবাই কথা বলতে থাকে। এখানে কংক্রিট বলতে থাকে যে আমাদের কোম্পানির কতটা প্রফিট হয়েছে এই কিছু দিনের মধ্যে বা কিছু পাস্ট ইয়ারের মধ্যে, আর কতটা লস হয়েছে সেই সব কিছুর ব্যাপারে তারা কথা বলতে থাকে। এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে তাদের স্টক প্রাইস অনেকটাই খারাপ হয়ে গেছে। মিস্টার সংপল যদি না তাদেরকে হেল্প করতো তাহলে আজকে হয়তো তাদের এই বোর্ড মিটিংটা হতো না। যেটা শোনার পর তারা সবাই বলতে থাকে তাহলে আমাদেরকে আমাদের চেয়ারম্যানের জায়গায় মানে এন্টারটেনমেন্ট গ্রুপ সঙ্গে এসপিজি গ্রুপকে কানেক্ট করে দেওয়া উচিত, কারণ এসপিজি গ্রুপ যেহেতু আমাদের একজন মেজর ইনভেস্টর হয়, সেই জন্য আমার মনে হয় যে আমাদের ডিরেক্টর অ্যাথরের পজিশান থেকে ডিরেক্টর অ্যাথরকে সরিয়ে দিয়ে অন্য কাউকে রাখা উচিত, তাই না? আর এই ড্রিম এন্টারটেনমেন্ট কোম্পানিকে এসপি ড্রিম কোম্পানি রেখে দেওয়া উচিত। যেটা শুনে তারা সবাই এগ্রি করে নেয়। আর এখানে তারা কথা বলতে থাকে যে কিছু কিছু মানুষ বলতে থাকে যে কিন্তু সাডেনলি এটা সব কেন চেঞ্জ করছো, মানে কিছু কিছু লোক বিরুদ্ধে থাকে আর কিন্তু কিছু কিছু লোক রাজি হয়ে যায়, মোস্ট অফ লোকরাই রাজি হয়ে যায়। তো সংপাল বলতে থাকে যে কারণ আমি বেশি ইনভেস্ট করেছি, তো গ্লোবাল ইন্ডাস্ট্রির মধ্যে এই ইন্ডাস্ট্রিটাকে আমি বাড়াবো, তো সেই জন্য। যেখানে বোর্ড মেম্বার বলতে থাকে বাট ডিরেক্টর অথর এখনও এই মিটিংয়ের মধ্যে নেই, আর এই ডিম এন্টারটেনমেন্টের মধ্যে ডিরেক্টর অথরেরও কিছুটা কিছু জায়গা আছে। কংক্রিট বলে যে ডিরেক্টর অথর যে কাজগুলো করেছে তার মধ্যে আমাদের কোম্পানিতে কোনো রকম প্রফিট হয়নি, মঞ্চ অনেক প্রবলেমের মধ্যেই পড়েছে। তো কোম্পানির ড্যামেজ যাতে না হয় ওনার অ্যাকশনগুলো দেখে আমরা ডিসাইড করেছি যে ডিরেক্টর অ্যাথরকে আমরা আমাদের মানে ডিরেক্টরের পজিশান থেকে হাঁটিয়ে দেবো। আর উনি আমাদের এই কোম্পানি চালানোর জন্য অতটাও ক্যাপেবল নয়। তো জাস্ট কিছুমাত্র স্টক প্রাইস থাকার জন্য ওনাকে এই কোম্পানির মধ্যে রেখে কোনো মানে মিলিয়ন বাট লস করে তো লাভ নেই, তাই না? তো এটা শুনে তারা বলতে থাকে যে হ্যাঁ তোমরা ঠিকই বলেছো। আর তাছাড়া উনি আমাদের কোম্পানিতে বেশি কিছু প্রজেক্টও আনতে পারেনি। কেউ কেউ সাপোর্ট করে ডিরেক্টর অ্যাথরকে যে না উনি অনেক ভালো কাজ করেছেন। আর কংক্রিট বলতে থাকে যে তোমার মনে হয় যদি উনি ভালো কাজ করেছে তো আমরা ভোট করছি। তো কে কে রাজি আছো যে ডিরেক্টর অ্যাথরকে তার পজিশন থেকে হাঁটানোর জন্য? তো কিছু মানুষ হাত তুলে তখনই সেখানে জ্যা চলে আসে আর বলে যে তো তোমরা আমাকে ফায়ার করার কথা ভাবছো, তাই না? আর এখানে সানকে দেখানো হয় যে লাইভ স্ট্রিমের মধ্যে এই সব কিছু দেখতে থাকে। আর আঙ্কেল আর সে সেখানে দাঁড়িয়ে চুপ করে লাইভ স্ট্রিম দেখছিল। সান তো শকড হয়ে দেখতে থাকে জয়ের এন্ট্রি। আর এখানে আঙ্কেল বলতে থাকে যে বাও জয়ের এন্ট্রিটা খুব সুন্দর ছিল, তাই না? তো সান বলে যে আঙ্কেল তুমি জয়কে কী করে জানো? তো আঙ্কেল বলে যে আমি জয়ের মায়ের মানে বডিগার্ড ছিলাম। যখন আমি ওনার হয়ে কাজ করতাম অনেক দিন ধরে, আমি জাস্ট একটা মিস্টেক করেছিলাম। যেই দিন জয়ের মা মারা গিয়েছিল সেই দিনই আঙ্কেলের কাছে ফার্স্টে একটা পার্সেলের জন্য ফোন আসে। তো সে পার্সেল আনার জন্য নিচে চলে যায় আর জয়ের মাকে কিছু বলে না, কারণ জয়ের মা অলরেডি টেনশনের মধ্যে থাকে কোম্পানি নিয়ে, সেই জন্য সে পার্সেল আনার জন্য নিচে যায়। কিন্তু যখন কি সে পার্সেল নিয়ে আসছিল সে দেখে যে জয়ের মা নিচে পড়ে আছে, যেটা দেখে সে শকড হয়। সে কখনো ভাবেনি যে তার জাস্ট কিছু মুমেন্ট জয়ের মাকে ছেড়ে যাওয়ার জন্য জয়ের মা আর এখানেই থাকবে না এই দুনিয়াতে, যেটা দেখে সে শকড হয়। তারপরে সিনে দেখানো যে জয় আমেরিকা থেকে থাইল্যান্ডে ফিরে আসে তার মায়ের ফিউনারালে। আর সেখানে আসার পর সে আঙ্কালকে জিজ্ঞাসা করে যে কোনো প্রমাণ নেই আর আমার মা কী করে মারা গেল। তো সে আঙ্কালের উপরে রেগে যায়, তার সঙ্গে ফাইট করে। আর আঙ্কালের সঙ্গে ফাইট করতে গিয়ে আঙ্কাল তার হাত ভেঙে দিয়েছিল। মানে ফার্স্ট টাইম যখন সান জয়ের সঙ্গে দেখা করেছিল তার যখন যে হাতটা ভাঙা ছিল সেটা আর কিছু কারণে নয়, আঙ্কেলই ভেঙে দিয়েছিল। যেটা শুনে সান শকড হয় আর বলে যে সো তুমি ওর হাত ভেঙে দিয়েছিলে, তাই তো? আমি সেই জন্য ভাবলাম যে ওর হাত কী করে ভেঙে গিয়েছিলো। যেটা শুনে আঙ্কেল বলে যে আসলে আমার খারাপ লাগছিল যে আমি ভাবতে পারছি না যে আমি ওকে এভাবে মানে হার্ট করবো বলে। আর এখানে জ্যাকে দেখে না যে বলে যে আমাকে ফায়ার করার আগে আমার তো জানা উচিত না যে কিসের জন্য তোমরা আমাকে ফায়ার করছো, আর আমার মধ্যে এখনও শেয়ার্স আছে তো আমি এই মিটিংয়ের মধ্যে জয়েন করতে পারি। তো কিছু কিছু লোক বলতে থাকে যে তোমার কাজে আমাদের কোম্পানি অনেক লস হয়েছে, তোমার পারফরমেন্সগুলো একদমই ঠিক না, সেই জন্য আমরা ডিসাইড করেছি যে তোমাকে এই জায়গা থেকে হাঁটিয়ে দেওয়া হবে, তোমাকে আর এখানে রাখা হবে না। তো তারা যখন এইসব কথা বলতে থাকে যে আমাদের কোম্পানি কোনো প্রফিট হচ্ছে না তো তোমাকে আমরা এখানে রেখে কী হবে, তুমি জাস্ট ছোটো ছোটো কিছু প্রজেক্ট এনেছো আর এর বেশি আর কিছুই ভালো করোনি এই কোম্পানির জন্য, সেই জন্য তোমাকে আমরা ভাইস প্রেসিডেন্ট হিসাবে এখানে রাখবো না। যেটা শুনে যায় তাদের কথা শুনে আর বলে যে ঠিক আছে তোমরা যে কথাগুলো বলছো আমি শুনছি, বাট তার আগে আমি একটা কথা বলতে চাই। যেটা শুনে তারা বলে যে কী বলতে চাও? তো কংক্রিট তাকে বলে যে তুমি জাস্ট উল্টাপাল্টাই বকবে, এর বেশি আর কিছুই বলবে না। তো সেই জন্য তোমার বোকাও উচিত নয়, তুমি এখন চুপ করে থাকো। তো এসপি সংপাল বলতে থাকে যে আমার মনে হয় তুমি জাস্ট একটা ছোটো বাচ্চা, জাস্ট বড় হওয়ার জন্য অ্যাক্টিং করছো, এর বেশি আর কিছু নয়। তো বড়দের কথা শুনো আর এখান থেকে চলে যাও, আর আমার মনে হয় তোমার টাইম এখন শেষ হয়ে গেছে। তো সেই জন্য দ্য মেমোরি প্রজেক্টও তোমার প্রতি ইনভলভ হয় না। আমরা
প্রজেক্টের জন্য যারা যারাদেরকে কাস্টিং করতে চলেছিলাম সেটা অলরেডি হয়ে গেছে, আর স্পন্সরদের সঙ্গেও আমার ডিল অলরেডি রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি আমরা স্টার্টও করে দেবো ফিল্মিং। তো সেই জন্য আমার মনে হয় তোমার কোনো রাইটস নেই এর মধ্যে বলার। যেটা শুনে যাই বলে যে ও ওয়াও, তোমরা তো অনেকটা এগিয়ে গেছো, বাট তোমরা কন্ট্যাক্ট সাইন করার আগে নিশ্চয়ই আলাদা আলাদা কান্ট্রি থেকেও অনেক লোকের দিকে ইনভেস্ট করতে বলেছো, তাই না? নিশ্চয়ই তুমি অনেক বড় বড় লোকেদের সঙ্গে কথা বলেছো। তো কংক্রিট বলে যে হ্যাঁ, এই ফিল্মিংটা প্রচণ্ড বড় হতে চলেছে, তো সেই জন্য অনেক ইনভেস্টারও দরকার, তাই না? তুমি এরকম স্টুপিড স্টুপিড কোশ্চেন করছো কেন জয়? তো জয় বলে যে মিস্টার সংপাল, আপনাকে আমি একটা কথা বলবো। অ্যাকচুয়ালি না, আমি না এখানে থাকা প্রত্যেকটা ব্যক্তিকে বলতে চাই যে যখন কন্ট্রাক্ট তোমরা সাইন করেছিলে, তোমরা কি কন্ট্রাক্টটা পড়েছিলে? মানে আমার মনে হয় না যে তোমাদের মধ্যে কেউ পড়েছে, তাই তো? তোমাদের পড়া দরকার ছিল ফিল্ম স্টার্ট করার আগে। কিন্তু চলো ছাড়ো, আমি তোমাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু তোমরা পড়োনি। তোমরা জানো এই সিরিজের মধ্যে একটা সং আছে, দ্য মেমোরি সং, যেটা এই সিরিজের মধ্যে বিগিনিংয়ে স্টার্ট হবে। আর এই সিরিজটাই এই সংটা ছাড়া একদমই বেকার। আর এই সিরিজের রাইটফুল কপিরাইট সঙের আমার কাছে আছে। তো এই দুনিয়ার মধ্যে জাস্ট একজন পার্সনই এই কপিরাইট সংটা কিনতে পারে, সেটা আমি কিনে নিয়েছি। তারপরে সেটা দেখে না যে জয় যখন সেই কপিরাইট কেনার জন্য দেখা করতে যায় প্রডিউসারের সঙ্গে, আর সে তাকে বলে যে আমি সত্যি এই কপিরাইট কিনতে চাই সঙের, প্লিজ আপনি আমার সঙ্গে কন্ট্যাক্টটা সাইন করে নিন। কারণ এই ড্রামাটার জন্য যদি না এই সংটা হয় তাহলে এই ড্রামাটার কোনো মানেই নেই। যেটা শুনে ডিরেক্টর তাকে বলে যে সরি, আমরা আপনাকে দিতে চাই না, বাট জয় তাকে জোর করে আর বুঝাই যে এই সংটা কতটা লেজেন্ডারি। আমি চাই যে প্রত্যেকটা মানুষ এই সংটার ব্যাপারে জানুক, অ্যাটলিস্ট এই সংটা মানে যাতে অনেকটা বেড়ে যায় আর লোকে এই সংটার জন্য এই সিরিজটা দেখে। আমি চাই আপনি আমাকে এটা সেল করুন। যেটা শুনে ডিরেক্টর রাজি হয়ে যায়। আর তারপরে সে যেই সংটা যে গান করেছিল মানে লিখেছিল লিরিক্সগুলো তার কাছকে যায় আর তাকে বলে যে আমি আপনাকে বলতে সংটার আমি কপিরাইট কিনতে চাই, কারণ আমি চাই এই ফিল্মের মধ্যে যাতে এই সংটা থাকে প্রথম থেকে, মানুষ যাতে এই সংটাকে শুনে, যেটা অরিজিনাল সেটাকে যাতে শুনে, যেটা শুনে সেই মহিলাটি ওকে বলে দেয়। আর তারপরে সিনে জায়গায় দেখানো যে নিউ ইয়র্ক চলে যায় আর সেখানে যে সে তার সব শেয়ারকে বিক্রি করে দেয় যাতে সে এই সংটা কিনতে পারে। তো তার শেয়ার হোল্ডার বলতে থাকে যে তুমি কিসের জন্য এই সব কিছু মানে বিক্রি করছো? তো যাই বলে যে আমি একটা কপিরাইট কিনতে চাই সঙের, সেই জন্য। আর এটা শুনে সেই লোকটা বলে যে এটা কি এতটা এক্সপেন্সিভ? তো যাই বলে যে আমার রিভেঞ্জের জন্য কোনো কিছু এক্সপেন্সিভ নয়, আমি আমার রিভেঞ্জের জন্য সব কিছু করতে পারি। যেটা শুনে সেই লোকটা বলে যে তুমি সত্যি তোমার মায়েরই মতন। তারপরে সিনে প্রেজেন্টে জায়গাকে দেখানো যে বলতে থাকে ও আমি ক্লিয়ার করে দিচ্ছি যে পাবলিক ডিস্ট্রিক্টে আমার কাছে 10 বছরের জন্য এই সংটার কপিরাইট আছে, তো আমি অ্যালাউ করবো না 10 বছরের জন্য এই সংটাকে ইউজ করার জন্য। আর 10 বছরের পর্যন্ত যদি এই সিরিজটা পিছিয়ে যায় তাহলে আমার মনে হয় না এই সিরিজের কোনো গুরুত্ব হবে, তাই না? যেটা শুনে সবাই বলতে থাকে বোর্ড মেম্বারে যে আমাদের সিরিজের দরকার নেই, এই সংটায় আমরা অন্য কোনো সংস বানিয়ে নেবো এরই সঙ্গে ম্যাচ করে, আর তোমার পারমিশন আমাদের কোনো দরকার নেই। আর সং পালও বলতে থাকে যে কে আর এই সংটা দরকার, এর মতনই একটা দেখতে বা শুনতে সেরকম সংস আমরা বানিয়ে নেবো, এটা এতটাও হার্ড হবে না, তাই না? যেটা শোনার পরে জায়দা থেকে বলে যে বাট আমার কাছে কোনো চয়েস নেই যদি তোমরা এই কথাটাই বলো, কারণ কপিরাইট আমি লাগিয়ে দেবো আর এই সংটা ছাড়া এই সিরিজটা হবে না। আমি আর মনে হয় আপনারা যদি না আমার কথা ভালোভাবে শুনেন তাহলে আপনারা প্রবলেমে পড়ে যাবেন, কারণ এই সিরিজটার মধ্যে লেখাই আছে যদি এই সংটা না থাকে তাহলে এই সিরিজটা কোনোভাবেই রিলিজ হবে না। যেটা শোনার পর তারা সবাই কপিরাইট ওনারের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। আর তারপরেই জ্যায়ের একজন টিম বলতে থাকে যে সত্যি জ্যায় কপিরাইট কিনে নিয়েছে আর এখানে এটা লেখা আছে, আর এখানে লেখা আছে যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সংটা ছাড়া এই সিরিজটা অ্যালাউ করা যাবেই না। যেটা শুনে তো কংক্রিট পুরো শকড হয়ে যায় আর বলে যে কিন্তু এটা কি করে হতে পারে? তো জ্যায় তাকে বলে যে কারণ এটাই সত্যি, আপনারা পেজ নাম্বার 7 খুলে দেখুন আর দেখুন ওখানের মধ্যে আমি পুরো আন্ডারলাইন করে দিয়েছি যে এই সিরিজটার মধ্যে এই সংটা কতটা ইম্পর্টেন্ট, কারণ এই সংটার জন্যই এই সিরিজটা হচ্ছে তৈরি হয়েছিল। তো এটা শুনে সে সংকলের দিকে তাকায় আর বলে যে তো আপনার কি মনে হয় এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে এবার কে থাকার যোগ্য? হাইলি রিস্ক নিয়ে কি আপনি এবার এই সিরিজটাকে বানাতে চাইবেন? কিন্তু বানাতে চাইলেও আমি এটাকে ব্যান্ড করে দেবো, কারণ আপনি যেটা করেছেন সেটা হচ্ছে রুলসের এগেনস্টে, যেটা আমি একদমই পছন্দ করি না। যেটা শুনে শঙ্কর বলে যে তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমার কি মনে হয় তুমি ওর হাতে রিমোট আছে, তুমি এইসব কিছু
সামলাতে পারবে? জয় বলে যে, ও আমি আরেকটা জিনিস ডিসকাস করতেই ভুলে গেছি, এখানে কিছু মানুষ এগ্রি ছিল তাই না, যে আমাকে ফায়ার করার জন্য, বাট তার কোনো দরকার নেই, আমি এখান থেকে ফায়ার হচ্ছি না, ওকে? কারণ আমি আপনার দিকে বলতে চাই যে আমি আপনার দিকে সবাইকে ফায়ার করে দিতে পারি। তো কংক্রিট বলে যে, তুমি জানো তুমি কি বলছো, তুমি এই প্লেসের মধ্যে যোগ্যই নয়, বেরিয়ে যাও এখান থেকে। তো সবাই তাকে এটাই বলতে থাকে, জয় তাকে বলে যে, আচ্ছা। তো সেখানে লোকেরা বলে যে, জাস্ট একটা সঙের জন্য কপিরাইট কিনেছো, তার মানে এই নয় যে তোমার মধ্যে অনেক পাওয়ার চলে আসবে। আর ড্রিম এন্টারটেনমেন্ট এমন কিছু নয় যার জন্য তুমি এখানে থাকতে পারবে। যেটা শুনে জয় বলে যে, ড্রিম কোম্পানি আমার, এই কোম্পানির ওনার আমি। যেটা শুনে তো তারা শখ। আর এখানে সান বলতে থাকে যে, বা এ কীভাবে মজা করছে। আর এখানে সংপল বলে যে, তোমার কি মনে হয় আমরা এই কথায় বিশ্বাস করব? কংক্রিট বলে যে, তোমার কোনো রাইটই নেই তুমি এই কথাটা বলবে, তোমার মধ্যে তো পাগলামির সিমটমস চলে আসছে, তুমি একটা থেরাপিস্টকে দেখাও, তুমি এসব কী বলছো নাকি? তো জয় বলে যে, আচ্ছা তো ঠিক আছে, আমি তোমাকে কিছু বছর আগের কথা বলছি। তোমরা হয়তো ভাবছো যে আমার কাছে জাস্ট এই কোম্পানির 10% শেয়ার আছে, তাই না? কিন্তু আমার মায়ের 50% শেয়ার আমি যদি কাউন্ট করি, 51%, তাহলে আমার কাছে 61% শেয়ার হয়ে যাচ্ছে। যেটা শুনে সবাই শকড। আর এখানে জয়ের লোকেরা বলতে থাকে যে, ডিরেক্টর আথারের কাছে সত্যিই অনেক শেয়ার আছে, কারণ উনি ওনার মায়ের আসল ছেলে, যে এই কোম্পানিটাকে স্টার্ট করেছিল। অ্যাকচুয়ালি তো জয়ের মাই ছিল না, তো জয়ের মায়ের 51% শেয়ার ছিল। আর যদি জয়ের 10% শেয়ারকে মিশিয়ে দিই, তো ওর কাছে 61% শেয়ার হয়ে গেছে, যার জন্য সে বলতে থাকে যে আমি এই কোম্পানির ওনার। তো এটা শুনে তো মিস্টার সংকল কংক্রিটকে জিজ্ঞাসা করা হয়, বলে যে কী বলছে নাকি ও? তো এটা শুনে সে বলে যে, হ্যাঁ। তো এখানে সংকল পড়ে যায়, বাট কংক্রিট তোমার শেয়ার জয়ের কাছে কী করে যাবে? যেটা শুনে জয় বলে যে, আমার মা কংক্রিটকে কেন নিজের শেয়ার শেয়ার করবে, তাই না, ট্রান্সফার করবে? বলো আমাকে। সত্যি কথা বলতে আমি আমার মায়ের মারা যাওয়ার আগে উইলসটা পড়েছিলাম, মানে তার মা মারা যাওয়ার আগে তার সব শেয়ার জয়ের নামে লিখে দিয়ে মারা গিয়েছিল, কারণ সে জানতো যে কোথাও না কোথাও জয়ের এগুলো দরকার পড়বে। আর মানে মিস্টার সম্পল আর কংক্রিট যেভাবে জয়ের মাকে মানে মিসবিহেভ করেছিল, যার জন্য জয়ের মা মারা গিয়েছিল, কিন্তু জয়ের মা মারা যাওয়ার আগেই কাজটা করে দিয়ে গিয়েছিল। আর জয় বলে যে, আমার কাছে উইটনেসও আছে, কারণ তার কাছে সব ডকুমেন্টস আছে, যেখানে জয়ের মা তার কাছে লয়ের মাধ্যমে সব কিছু কমপ্লিট করে দিয়ে গিয়েছিল। আর জয় এতদিন সেইগুলোকে ব্যবহার করেনি, কারণ কোথাও না কোথাও সে এই চান্সটা চাইছিল, যখন তার কাছে সব দিক দিয়ে চান্স হবে। আর এখানে সান শকড হয় আর বলে যে, ওকে সত্যি কতটা স্ক্যারি লাগছে, যেটা দেখে আঙ্কেল বলে যে, ও এক্স্যাক্টলি ওর মায়েরই মতন। ওর মা যদি এখানে থাকতো না, হেসে উল্টোবাজি খেত যে তার ছেলে সবাইকে মাত দিয়ে দিয়েছে আর সবাইকে হারিয়ে দিয়েছে, জয় সত্যি বড় হয়ে গেছে। যেটা শুনে সান শকড হয়। ওর মিটিং শেষ হয়ে যায়, মিস্টার শঙ্কর বাইরে আসার জয়কে দেখার বলে যে, এই সব কিছু শেষ হয়নি, তুমি দেখে নিও। আর জয় তাকে বলে যে, তোমার হার্ট কন্ডিশন ভালো নয় তাই না, তো কেয়ারফুল থেকো, নাহলে হার্ট অ্যাটাক চলে আসবে। আর এখানে কংক্রিটকে দেখানো যে তাড়াহুড়ো করে গাড়িতে বসে, আর সে থাইল্যান্ড সিটি ছেড়ে বেরিয়ে যেতে চায়, কারণ সে অন্য কোথাও যেতে চায়, কারণ তার মনে হয়েছিল যে মিস্টার শঙ্কল তাকে তো ছেড়ে কথা বলবে না, কারণ মিস্টার শঙ্কলের অনেক লস হয়ে গেছে। তো কংক্রিট কী করে, সে বলে যে আমি কিছু বছর পর এখানে ফিরে আসবো, তার আগে সে এখান থেকে যেতে চায়। তো সে গাড়িতে বসে পড়ে। আর এখানে সানকে দেখানো যে রাত্রে ঘুমিয়ে থাকে, তখনই সে নোটিস করে যে তার ব্যথা জায়গাটা আরও ব্যথা লাগছে। তো তার পাশে আর কেউ নয়, জয় থাকে। তো সান বলে যে, আমার লাগছে, তুমি আমার ব্যথাতে কেন হাত দিয়ে আছো? যেটা শুনে জয় তাকে বলে যে, তোমার তো ফিভার নেই, তো তুমি এরকম করছো কেন? সান বলে যে, তুমি এটা কী করছো নাকি? হ্যাঁ আমার লাগছে। যেটা শুনে সানের কথা শুনে জয় বলে যে, আমারও লাগছে। তোমার ভুলে যাচ্ছ যে তুমি নাইফ দিয়ে আমাকে হার্ট করেছিলে। আর তাছাড়া তোমাকে কেই বা পারমিশন দিয়েছে নিজেকে হার্ট করার? তুমি জানো তোমার সঙ্গে আমার অনেক কিছু সেটেল করা আছে। আমি নিজেকে কতটা যে কন্ট্রোল করে রাখছি যে তোমাকে না টাচ করি, এই সব কিছু তোমার দোষ সান। তো সান তাকে বলে যে, তোমার কি মনে হয় তুমি একাই নিজেকে কন্ট্রোল করছো? আমিও নিজেকে কন্ট্রোল করছি যাতে না আমি তোমাকে টাচ করতে পারি। এটা শোনার পরে সে তাকে কিস করে না আর বলে যে, আজকের পর থেকে আমি যখনই তোমাকে ফোন করব তুমি ফোন তুলবে, সাবজেক্ট চেঞ্জ করা বন্ধ করো, ওকে? সান বলে যে, আমি ভেবে দেখবো যদি আমার কোনো কাজ না থাকে। তো জয় কী করে, তার ব্যথাতে হাত দেয় আর তাকে বলে যে, আমার ফোন তুলবে আমি যখনই ফোন করব। তো এটা শুনে সান বলে যে, ওকে আমি তোমার ফোন তুলব, বাট এখনের জন্য তুমি হাত সরাও, আমার লাগছে, ওকে? তুমি কি চাও আমার আবার ব্যথাটা বেড়ে যাক? যেটা শুনে জয় বলে যে, আজকের পর থেকে তুমি তোমার চোখ আমার কাছ থেকে সরাবে না, বলে সে তাকে কিস করে না। আর এখানে কংক্রিটকে দেখানো হয় যে ড্রাইভার হঠাৎ করে গাড়ি থামায়, আর সে বলে যে, তুমি গাড়ি থামালে কেন? তো ড্রাইভার তাকে বলে যে, কারণ আমি এই সময়টার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম। তোমার কি মনে হয় তুমি এখান থেকে পালাতে পারবে? কখনো নয়। তো কংক্রিট বলে যে, মায়েটা কি বলতে চাচ্ছ? তো ড্রাইভারটাকে দেখানো হয় যে কংক্রিটকে ওখানে মেরে দেয়, তারপরে সে একটা সাইডে যেয়ে কংক্রিটকে ফেলিয়ে দিয়ে চলে যায়। আর সিন চেঞ্জ হয় আর আমাদের আবার দেখানো হয় সংপালের কাছে
টোকে টোকে ভিতরে নিয়ে আসা হয়। আর মিস্টার শঙ্কল তাকে বলে যে আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি যখন জিতে যাব তারপরে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করবো, বাট আমি যেহেতু হেরে গেছি তো সেই জন্য আমি আমার মুড চেঞ্জ করার জন্য তোমাকে এখানে এনেছি। আর তুমি এই দুনিয়ার মধ্যে লাস্ট পার্সন হবে যে এই সব কিছু দেখছো। যেটা শুনে টো তাকে বলে যে তুমি এরকম কেন করছো, তুমি যদি বারবার এরকম করতে থাকো তাহলে আমি কিন্তু এবার কোনো একটা স্টেপ নেবো। যেটা শুনে মিস্টার শঙ্কর বলে যে আচ্ছা তোমার মনে হয় তুমি এই কথাটা বলবে আর আমি ভয় পেয়ে যাবো, চলো ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি যে ভয় কী জিনিস হয়। তখন সে কিছু বলতে যায় আর ওখানে পুলিশ অফিসার চলে আসে আর মিস্টার শঙ্করকে আটকাতে চায়। মিস্টার শঙ্কর বলে যে তুমি এখানে কি করছো, আর এখানে তোমাদেরকে ঢোকার কে সাহস দিল। তখনই সে পুলিশের হাত থেকে বাঁচতে চায়, তার হাতে যে ইলেকট্রিক শক দেওয়ার এটা ছিল সেটা তার হার্টে লেগে যায় আর সে তখনই সেখানে শকটে, কারণ যেহেতু তার হার্টের মধ্যে একটা মেশিন ছিল তো সেটার কম্পাউন্ড বেশি হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। আর এখানে টোকে দেখানো যাকে পুলিশ অফিসাররা বাঁচিয়ে নেয়। তারপরে পুলিশ অফিসার তাকে বলতে থাকে একটা ভিডিও দেখি যে এই ভিডিওটা কি তোমার, তো সে বলে যে হ্যাঁ। আর এখানে সিন চেঞ্জ হয়, আমাদের সানকে দেখানো হয় যে হসপিটাল থেকে এবার বাইরে বেরোয় আর সে এখন অনেকটাই ঠিক হয়ে গিয়েছিল। তারপরে সে একটা সাইডে আসে কারণ তার কাছে একটা মেসেজ আসে আর সেটা সানি পাঠিয়েছিল। সানি তাকে তার সেই চুরি করা পয়সাগুলো দেয় যেগুলো নিয়ে সে পালিয়ে গেছে আর বলে যে এ নাও, এবার তুমি আমার সঙ্গে ম্যাচ আপ করা বন্ধ করতে ওকে। আর হ্যাঁ, আজকের পর থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, তো তুমি আমার ওর সঙ্গে রিভেঞ্জ নিয়েও বন্ধ করে দাও। আমি চাই না যে তুমি আমার সাথে রিভেঞ্জ নাও, যেটা হয়েছিল 5 বছর আগে সেই সব কিছুকে এবার তুমি ভুলে যাও। তো সান বলে যে যেটা হয়েছিল 5 বছর আগে সেই সবে কি তুমি একটু নির্লজ্জ বোধ করছো। সানি তাকে বলে যে আমি কেন ওরকম নির্লজ্জ বোধ করবো, আমি কিছুই করিনি। আর হ্যাঁ, যদি বলো পয়সার ব্যাপারে যে আমি তোমার পয়সা নিয়ে চলে গিয়েছিলাম, তো এরা নিয়ে নাও তোমার পয়সা, তোমার এই পয়সাগুলো নিয়ে আমি কখনো খুশি হইনি ওকে। জাস্ট আমি ওই সময় সিচুয়েশনের জন্য নিয়েছিলাম। আর তুমি যদি আমাকে দোষ দাও তোমার মা আর ভাইয়ের মারা যাওয়ার জন্য, তার সঙ্গে আমার কিছু করার নেই, তুমি নিজেকে দোষ দাও, তোমার জন্য তোমার মা আর ভাই মারা গিয়েছিলো, আমাকে দোষ দিয়ে বন্ধ করো ওকে। যেটা শুনে সান কী করে তার পকেট থেকে একটা কার্ড বের করে আর সানির পকেটে রেখে দেয় আর বলে যে এ নাও, তোমার জন্য এই কার্ডটা লাগবে, কারণ যেহেতু তোমার কাছে এখন কোনো কাজ নেই, তুমি এখন আনএমপ্লয়েড, তো আমার মনে হয় এইটা তোমার দরকার, এরা তোমাকে হেল্প করতে পারবে। যেটা শুনে সানি তাকে বলে যে তুমি এটা কী করছো নাকি, দূরে থাকো আমার থেকে। তো সান তাকে বলে যে তুমি জানো তোমারকে শিক্ষা পাওয়া দরকার। যেটা শুনে সানি বলে যে তোমার কি মনে হয় তুমি জিতে গেছো, তুমি কখনো জিততে পারবে না, একবার আমি আবার পয়সা পেয়ে যাই তারপরে আমি তোমাকে বুঝাবো যে আমি কে হই আর আমি কার প্রতি বিলং করি, আর তোমার কাছ থেকে আমি সব কিছু নিয়ে নেবো। তোমার কাছে আজকে যা যা আছে এমনকি ডিরেক্ট আথারও আমি সেটাও তোমার কাছ থেকে ছিনিয়ে নেবো সান। তো তখনই ডিরেক্টর আথার মানে জয় আসার বলে যে ও আমার ব্যাপারে কথা চলছিল নাকি। তো সানি বলে যে ও ডিরেক্টর আথার আপনার সঙ্গে দেখা হয়ে গেল, আমি ভাবিনি যে দেখা হবে বলে। যেটা শুনে জয় বলে যে ও তুমি আমার সঙ্গে দেখা করতে চাও, কিন্তু কেন, আমি তো জাস্ট আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি বলে সে সানকে কিস করে। আর সান এখানে সানিকে দেখাতে থাকে যে দেখ আমার পিছনে কে আছে আর আমি কাকে জিতেছি। যেটা শুনে সানি প্রচণ্ড রিগ্রেট করে আর রেগে যায়। তো ডিরেক্টর আথর বলে যে তুমি কি তাকিয়ে আছো, তুমি কি দুজন পার্সনকে ভালোবাসার মধ্যে দেখে আনকমফোর্টেবল ফিল করছো নাকি, তো এখান থেকে চলে যাও। তো সানি ওখান থেকে চলে যায়। তারপরে সান বলে যে আমার এটা রিভেঞ্জ ছিল, তোমাকে আমার জন্য আমার রিভেঞ্জ নিয়ে শেষ করতে আমি বলিনি। যেটা শুনে জয় বলে যে তুমি কোন ব্যাপারে ভাবছো, হ্যাঁ তোমার রিভেঞ্জ তো প্রথম থেকেই আমার ছিল তাই না, তুমি প্রথম থেকেই তো প্ল্যান করছিলে যে আমাকে ব্যবহার করবে আর অ্যাডভান্টেজ নেবে তাই তো। যেটা শুনে সান বলে যে আমি জানি না আমি কী ভাবছিলাম, আমার মনে হচ্ছে যে আমি একটু খুশি নয়। এখন যখন আমার রিভেঞ্জ শেষ হয়ে গেছে আমি জানি না আমি কী করতে চাই, আমি জানি না যে তুমি আমাকে হেল্প করো। যেটা শুনে জয় থেকে বোঝায় যে আমি তোমাকে হেল্প করতে চাই, কারণ তুমি আমার কাছে অনেক খুশি এনেছো আর আমার লাইফটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছো। তুমি জানো তুমি আর 2 বার আমাকে কিনে নিয়েছিলে, তো সেই জন্য তুমি আমার কাছে স্পেশাল। তো সে তাকে হাগ করে নেয়। আর এখানে সান আর জয় একে অপরকে হাগ করে। তো জয় কী করে সানকে কিস করে নেয়, কারণ তারা দুজন খুব খুশি হয় একে অপরকে কাছে পেয়ে। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের 6 মান্থ পেরিয়ে যায়। তারপরে আমাদের দ্য মেমোরি প্রজেক্টের জন্য ডিরেক্টর আদারকে দেখানো হয় যে অ্যানাউন্স করে প্রেস কনফারেন্সে মেমোরি প্রজেক্টের কাস্টিং কে কে হতে চলেছে আর এই প্রজেক্টটার জন্য কবে রিলিজ হতে চলেছে সিরিজটা। তারপরে সিনে দেখানো হয় যে সে কাস্টিংয়ের সব মেম্বারের দিকে তার সঙ্গে স্টেজে ইনভাইট করে। আর এখানে কাস্টিংয়ের মধ্যে মেন লিড রোল পেয়েছে আর কেউ নয়, স্কাই। স্কাই খুবই খুশি হয় আর এখানে ডিরেক্টর অর্থাৎ সবাইকে বলতে থাকে যে দ্য মেমোরি প্রজেক্টটা মানে সিরিজটা খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে। আর এখানে সবাই খুব খুশি হয়। সানকে দেখানো যে দূরে ম্যানেজারের সঙ্গে দাঁড়িয়ে থাকে। ম্যানেজার তাকে বলে যে কী ব্যাপার তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো, তুমি ওখানে যেতে চাও না। যেটা শুনে সান বলে যে না আমার মনে হয় ডিরেক্টর এত পছন্দ করবো না আমি যদি ওখানে যাই। তো ম্যানেজার তাকে বলে যে আমার মনে হয় যে ডিরেক্টর এথর হয়তো তোমাকে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছে, কারণ ওনার মনে হয় যে তোমাকে
তোমাকে শুধু উনি নিজের কাছেই রাখতে চায়, সেই জন্যই হয়তো তুমি এখানে আছো। আমি তোমার ম্যানেজার হয়ে লাকি যে আমি তোমার দিকে পেয়েছি। সত্যি কথা বলতে তুমি সত্যি খুবই ভালো পারসন সান, তোমার জন্য আজকে এই সব কিছু হয়েছে, তুমি না থাকলে এই সব কিছু হয়তো হতোই না। যেটা শুনে সান বলে যে তুমি কি আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছ নাকি? তো ম্যানেজার বলে যে হ্যাঁ, তুমি এটা তারিফ ভাবতেই পারো। তো এটা শুনে সে ওকে বলে। আর এখানে ডিরেক্টর আর্থারকে দেখানো হয় যে দূর থেকেও সানের দিকেই তাকিয়ে থাকে, মানে প্রত্যেকটা ভিড় ঘরের মধ্যেও যখন তোমার ভালোবাসার পার্সন তোমার দিকেই তাকিয়ে থাকে না, তার চোখে শুধু তুমিই থাকো, সেই মুভমেন্টটা হচ্ছে সবচেয়ে স্পেশাল মুভমেন্ট। গাইজ এরকম মুভমেন্ট যদি তোমাদের সাথে হয় না, তুমি নিজেকে লাকি ভাবো যে ভিড় রুমের মধ্যেও তোমার ভালোবাসার পার্সন জাস্ট তোমার দিকেই তাকিয়ে আছে। তো এখানে ম্যানেজারের কথাগুলো সুরেশ সান একটু শকড হয়। আর সে ডিরেক্টর আথরের দিকে তাকায়, তাকে বলে যে তুমি প্রজেক্টের দিকে ধ্যান দাও। তো ডিরেক্টর আথর স্মাইল করে। আর এখানে সবাই স্কাইয়ের সঙ্গে ছবি তুলতে থাকে, কারণ যেহেতু স্কাই এখন প্রচণ্ড মানে ফেমাস পার্সন হয়ে গেছে, লিড রোল পেয়েছে। আর এখানে সান আর ম্যানেজারও আছে তার সঙ্গে পিকচার নেওয়ার জন্য। তখনই দেখানো হয় যে স্কাই সানকে বলে যে থ্যাঙ্কস, তোমাকে ছাড়া এই কাজগুলো আমার লাইফে কখনোই হতো না, তুমি হচ্ছে আমার লাইফের বেস্ট পার্ট, থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। যেটা শুনে সান বলে যে এরকম কিছুই না। তখন এই ম্যানেজার কাউকে ফোন দেয় তাদের ছবি তোলার জন্য, সেটা আর কেউ নয়, তাদের মাঝখানে পুকিট থাকে। পুকিটকে দেখে তো তারা শকড হয়ে যায়। আর ম্যানেজার তাকে বলে যে পুকিন তুমি এখানে কি করছো? তো পুকিন তাকে স্মাইল করে আর সে স্কাই আর তাদের সবার ছবি তুলে দেয়, কারণ পুকিন এখানে এসেছিল স্কাইকে সাপোর্ট করার জন্য, তার লিড রোলের জন্য, যেটাতে সে কংগ্রাচুলেশন জানায় আর বলে যে আমি কখনো ভাবিনি যে তুমি এই জায়গার মধ্যে আসবে, আমি বিশ্বাস করি যে তুমি এই ফিল্মটা ফিনিশ করতে পারবে, আর তোমাদের দিকেও থ্যাঙ্কস। যেটা শুনে তারা পুকিনকেও থ্যাঙ্কস বলে, কিন্তু পুকিন বলে যে অ্যাকচুয়ালি স্কাই তোমার তো থ্যাঙ্কস তো সানকে বলা উচিত, কারণ সান তোমার লাস্ট যে নুড পিকচারটা আমি দিয়েছিলাম সেটা আমি নিজের কাছে রাখছি, যখন তুমি ফেমাস হয়ে যাবে তখন আমি সেটা রিলিজ করবো, ওকে? তো সান স্মাইল করে আর কিছু বলে না, আর বলে যে তো কতদিন সময় লাগবে সেটার জন্য ওয়েট করতে? তো এটা শুনে সান বলে যে বেশি দিন সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আমি ফেমাসও হয়ে যাব। যেটা শুনে পুকিন স্মাইল করে আর বলে যে আমি সেই দিনের জন্য ওয়েট করবো, আচ্ছা আমি তোমাদেরকে আর বদার করবো না, বলতে সে ওখান থেকে চলে যায়। আর এখানে স্কাই পুরো সফট হয়। তারপরে সে বলে যে সত্যি কথা বলতে আজকে আমি খুবই খুশি, চলো আমরা সবাই যদি একসাথে খেতে যাই। যেটা শুনে ম্যানেজার বলে যে বাহ, গুড আইডিয়া। তারপরে ম্যানেজার আর সান ডিরেক্টরের কাছে আসে। ডিরেক্টর তাকে বলে যে সান, তোমার জন্য একটা রোল আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি অ্যাকচুয়ালি তোমার ফ্রি টাইম কবে হবে জানতে চাই। তো সান বলে যে আমি সবসময় ফ্রি আছি। তো ডিরেক্টর বলে যে বাও, এটা গ্রেট, তাহলে আমরা একটা ফিল্ম শ্যুট করবো, যেটা শর্ট মুভি, খুব তাড়াতাড়ি আমি রিলিজ করতে চলেছি, আর সেই রোলটা তোমাকে ভালোভাবে শ্যুট করবে। অ্যাকচুয়ালি আমি তোমাকে কোনো সাপোর্টিং রোল নয়, মেন লিড রোল দিতে চাই। যেটা শুনে ম্যানেজার পুরো শকড হয়ে বলে যে ও মাই গড সান, আমি তোমার জন্য খুব খুশি। তো ডিরেক্টর বলে যে তুমি কবে ফ্রি হবে আমাকে জানিও। তো ম্যানেজার বলে যে আমরা সবসময় ফ্রি আছি, আমরা খুব তাড়াতাড়ি দেখা করছি। তারপরে সিন চেঞ্জ হয় আর এখানে সানকে দেখানো যে টুকে দেখতে হয়, আর সে ম্যানেজারকে বলে যে আমি এক্ষুনি আসছি। তারপরে সে সাইডে আসে আর এখানে টু তার সঙ্গে দেখা করে আর বলে যে ফাইনালি ওই পার্সনটা মারা গেছে। যেটা শুনে শান তাকে বলে যে তুমি এখন কেমন আছো, তুমি ঠিক আছো তো? তো টু বলে যে অ্যাকচুয়ালি ওই জায়গায় পুলিশকে তুমি পাঠিয়েছিলে না সেদিনকে রাতে, তো সেই জন্য আমি তোমাকে থ্যাঙ্কস বলতে এসেছিলাম, কারণ তুমি আমাকে হেল্প করেছো। তুমি না যদি পুলিশকে পাঠাতে তাহলে আমি হয়তো ওই জায়গায় থাকতেই পারতাম না। যেটা শুনে সান বলে যে আমি কিছুই করিনি, তোমাকে আমাকে থ্যাঙ্কস বলতে হবে না। যেটা শোনার পর টু বলে যে আচ্ছা, বাট তাও আমি তোমাকে থ্যাঙ্কস বলতে চাই, কারণ আমার মনে হয়েছিল যে না হলে আমি হয়তো গিল্টি ফিল করবো। আর তুমি জানো ওয়েবের কী হয়েছে? যেটা শুনে সান বলে যে ওয়েব কী হয়েছে ওর? তো এটা শুনে টু বলে যে ও এমন একজন পার্সন হয়ে গেছে যেটা শুনলে তুমি শকড হয়ে যাবে, বাট আমি এখন ওর ব্যাপারে কিছু বলতে চাই না, ও আর শাস্তি পেয়ে গেছে, ও যা যা করেছিল সেই সব কিছুর জন্য। আর আমি আর মনে হয় আমিও শাস্তি পেয়ে গেছি যা যা করেছিলাম। আর এটা শুনে সান তার কথা চুপচাপ শুনতে থাকে, আর এখানে টু বলতে থাকে যে তুমি কি আমার কথা শুনছো, আমি তোমাকে কী বলছি? তোমার কি মনে হয় আমরা এরকম কেন হয়েছি, আজকে আমাদের সিচুয়েশন এরকম কেন আছে? যেটা শুনে সান বলে যে এর সঙ্গে আমার কী করার আছে, আমি কিছুই করিনি। তো টু তাকে বলে যে তুমি কিছুই করোনি, তোমার এটা মনে হয়? তুমি জানো এই ইন্ডাস্ট্রির মধ্যে মানুষ তখনই সার্ভাইভ করতে পারে যখন তার পিছনে কোনো বড় একজন লোক থাকে, আর আমি বিশ্বাস করি তোমার পিছনে কোনো বড় একজন পার্সন আছে বলেই তুমি আজকে এই জায়গায় আছো, তাই না? আর আমার মনে হয় আমি এই ইন্ডাস্ট্রির মধ্যে আর থাকতে চাই না, কারণ এখানের দুনিয়া সিচুয়েশান সব কিছু আমার জন্য প্রচণ্ড হেভি ফিল হচ্ছে, আমি একটু রেস্ট চাই, সেই জন্য আমি এই ইন্ডাস্ট্রি থেকে এবার চলে যাচ্ছি। যেটা শুনে সান তাকে বলে যে আই এম সরি। তো টু তাকে বলে যে তুমি সরি কেন বলছো, যদি তুমি কিছুই না করে থাকো তো? এটা তোমার ফল্ট নয় একার। তারপরে সিন চেঞ্জ হয়, এখানে সানকে দেখানো হয় যে ম্যানেজার আর স্কাইয়ের সঙ্গে ডিনার করতে আসে, তারা এখানে ডিনার করতে থাকে। ম্যানেজার আর স্কাই খুব খুশি হয়, সান তাদেরকে দেখে আর তাদেরকে দেখে সেও হাসতে থাকে, কারণ কোথাও না কোথাও তার লাইফটা পুরোপুরি বদলে গেছে। আর যেই টাইমটা ফার্স্ট টাইম তারা যখন খাবার খেতে আসতো সে প্রচণ্ড অকওয়ার্ড ফিল করতো, কিন্তু এখন তারা কতটা ফ্রেন্ডলি। তারপরে একজন মানুষ আছে আজ বলে যে স্কাইকে দেখে বলে যে আপনি সেই স্কাই তাই না? তো স্কাই হ্যাঁ বলে, আর এখানে তার সঙ্গে ফটো তুলতে চায়। তো সান আর ম্যানেজার তাকে হ্যাঁ বলে, আর এখানে তখনই
সানের ফোন বাজে, তো সে সাইডে বাইরে বেরিয়ে আসে। তো সে তার ফোন তুলে আর বলে যে হ্যাঁ সাই বলো কী হয়েছে। যেটা শোনার পরে সাই বলতে থাকে যে তুমি যেই পার্সেন্টটাকে আমার কাছে পাঠিয়েছিলে না ধার দেওয়ার জন্য, সেই পার্সেন্টটা আমার কাছে অনেক টাকা ধার নিয়ে নিয়েছে। তোমার কি মনে হয় ও আমাকে পয়সা টাইমে দিতে পারবে? যেটা শুনে সান তাকে বলে যে তুমি ওকে পয়সা দিতে থাকো, আর হ্যাঁ যদি ও তোমার কাছে এবার টাকা চাইতে আসে তুমি ওকে ছেড়ো না, কারণ আমার মনে হয় না ও তোমাকে আর টাকা দিতে পারবে, কারণ ওর কাছে এখন কোনো জব নেই। যেটা শুনে সাই তাকে বলে যে ঠিক আছে আমি তোমাকে একটা লিঙ্ক শেয়ার করছি, তুমি দেখে নাও আমি ওকে কী কী কাজ করাচ্ছি। যেটা শোনার পর সে সেই লিঙ্কটায় টাচ করে, আর এখানে দেখতে থাকে যে সানির মানে লাইভ ভিডিও করে, আর সেখানে সে সবাইয়ের সঙ্গে লাইভ ভিডিওর মধ্যে বলতে থাকে যে আমাকে তোমরা গিফট পাঠাতে ভুলো না, হ্যান ত্যান এরকম করে। আর সান যখন সেগুলো দেখতে থাকে সে রিয়েলাইজ করে যে সানি তুমি যে কাজগুলো করেছো তুমি কখনো বুঝতে পারছো না যে তুমি কি কতটা ভুল কাজ করেছো। তুমি যদি নিজে থেকে না বুঝতে পারো যে তুমি ভুল করেছো তাহলে তোমার কথা কেউ ভাববে না। আর আমার মনে হয় তুমি আমার নাম ইউজ করেছিলে সেই জন্যই, কারণ তুমি ভয় পাচ্ছিলে যে তোমার নিজের নাম ইউজ করলে তোমাকে কেউ ধরে নেবে। আর এখানে আমাদের সানিকে দেখানো হয় যাকে সাই বলতে থাকে যে তুমি আমি যা এরকম বলছি সেরকমভাবে অ্যাক্ট করো, আমি ভিডিও করছি। তো এখানে সানি সেখানে তার পয়সা মেটানোর জন্য সে ভিডিও করতে থাকে, তার লাইফটা পুরো হেল হয়ে যায়, সে বুঝতে পারে না যে সে কী করছে। আর এখানে সে বুঝার চেষ্টা করছে না যে এগুলো তার সব ফল্ট, কিন্তু তাও সে স্বীকার করতে চায় না। তারপরে সিন চেঞ্জ আমাদের এখানে সানকে দেখানো হয় যে ছাদে থাকে, আর তারপরে সে গুড লাক বলতে থাকে স্কাই দিকে তাকে। তখনই জয় এসার বলছে তুমি কি এখান থেকে ঝাঁপ দিতে চাও, তাহলে আমি তোমাকে এখান থেকে ফেলিয়ে দিতে পারি, তুমি কি চাও? যেটা শুনে স্যার বলে যে না কোনো দরকার নেই, বাট তুমি যদি প্ল্যানিং করো ঝাঁপ দেওয়ার জন্য তাহলে আমিও তোমাকে হেল্প করতে পারি, কি বলো? যেটা শোনার পর জয় হাসে। আর এখানে সান বলতে থাকে যে তুমি যদি এখান থেকে ঝাঁপ দিয়ে দাও তাহলে আমার কাছে ফ্রিডম চলে আসবে। তো এটা শুনে জয় বলে যে ও তার মানে তুমি বুঝতে পারছো যে তোমার লাইফের ফ্রিডম চলে গেছে কারণ আমার জন্য, তাই তো? আর আমি তোমার লাইফের রিজন যার জন্য তোমার লাইফে ফ্রিডম নেই, কিন্তু আমি তোমাকে আমার কাছে রাখতে চাই, সেই জন্য আমি তোমাকে কারোর সামনে আনতে চাই না। আচ্ছা আমাকে একটা বলো, ক্যাপিটাল সিটি কোনটা লিথুয়ানিয়া? যেটা শুনে সান বলে যে তুমি আমাকে আবার এই কথাটা জিজ্ঞাসা করছো, কত জিজ্ঞাসা করবে? জয় বলেছে আনসার করো। তো সান বলে যে ভিনিয়াস। যেটা শুনে জয় স্মাইল করে আর বলে যে নেক্সট উইক আমরা দুজন ওখানে যেতে চলেছি, আমাদের অ্যাব্রড ট্রিপ হতে চলেছে, তোমার এটা ফার্স্ট টাইম অ্যাব্রড ট্রিপ তাই না? যেটা শুনে সান হ্যাঁ বলে, আর এখানে জয় তার দিকে তাকে স্মাইল করে যে এটা লাস্ট হবে না। যেটা শোনার পর সে তাকে বলে যে তো তুমি কী চাও এখন? যেটা শোনার পর সান কী করে চুপ করে থাকে, জয় তাকে সিগারেট দেয় আর বলে যে তুমি কি স্মোক করতে চাও? তো সান বলে যে তুমি তো কোয়াইট করে দিয়েছিলে তাই না? তো জয় বলে যে করে দিয়েছিলাম, বাট তাও আমার মনে হলো যেন আমি একটু স্মোক করতে চাই, সেই জন্য। কেন তুমি করতে চাও না? যেটা শুনে জয় বলে মানে সান বলে যে যদি আমি তোমার কাছে আবার স্মোক করার জন্য নিই তাহলে তুমি হয়তো আমাকে আবার চার্জ করবে, তখন তো আমি 2 বার দিয়েছিলাম, এবার তুমি কাকে 2 বার চাইবে? যেটা শুনে জয় বলে যে আমার জন্য শুধু তুমিই 2 বার। যেটা শুনে সান বলে যে আমার জন্য ডামি শুধু তুমি, আর অন্য কেউ হতে পারে না। যেটা শুনে জয় হাসে, সান ওখান থেকে যেতে যায় বাট ঘুরে আসে আর জয়কে কিস করে নেয়, কারণ কোথাও না কোথাও সে জয়কে খুব ভালোবাসতে স্টার্ট করে দিয়েছিল। আর এখানে জয়ও খুশি হয়, তাকে কিস করে, আর তাদের লাইফ এভাবেই চলতে থাকে, আর এখানেই ড্রামাটা শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি গাইস, টাটা বাই বাই।